অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানই করাই দিতাম এখান থেকে। আমাদের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন না, ডিজি মহোদয়ের সময় হয়নি। অ্যাটলিস্ট আজমত ভাই আইসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেজ্জুতি থেকে বাঁচাইছে, নইলে তো রাষ্ট্রের আজকে খতম হয়ে যেত। উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানই করাই দিতাম এখান থেকে। বাংলাদেশ রাষ্ট্রের সাথে আমাদের এই লড়াই নাগরিকত্বের লড়াই, এই লড়াই হচ্ছে আমার আত্মমর্যাদা নিয়ে আমার সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই। এবং সর্বশেষ শেষ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করায় দেওয়ার জন্য যে বাংলাদেশ রাষ্ট্রটা কেন হয়েছিল। স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়ে দেখবেন, বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই, কারণ এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপান নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়, কি একটা ফাউল জিনিস। তো এই যে কষ্টটা, এই যে পেইনটা, এটা একটা প্রতিবন্ধী যদি কেউ পরিবারের না হয়, সে আসলে ধারণা করতে পারবে না যেটা কত কষ্টের বেঁচে থাকাটা। প্রতিদিনকার যে অপমান, গ্লানি, সমাজের যে আইসোলেশন, মনে করে যে এই মহিলাটা অভিশপ্ত। আমার মাকে কত বকাঝকা করছে মানুষজন, সমাজের লোকজন, যে নিশ্চয়ই অপয়া বলে, দেখবেন একটা শব্দ আছে, নিশ্চয়ই এই মহিলাটা অপয়া, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, নিশ্চয়ই ওর বাপ কোনো একটা গুনাহ করছে, হারাম খায়টা, এরকম। অথচ আমার বাবা অসাধারণ একটা সৎ মানুষ ছিলেন, প্রচণ্ড রকমের সৎ মানুষ ছিলেন। টানাপোড়েনের ভিতরে আমরা বড় হয়েছি। মাসের 13-14 তারিখের পরে ঘরে চাল কেনার টাকা থাকতো না, অথচ বড় চাকরি করতেন। ওনার কর্মচারীরা প্রচুর সম্পত্তির মালিক হচ্ছেন, আমরা পরে জানতে পারছি। দ্বিতীয় হচ্ছে, আপনাদের সাথে আমার কানেকশনের জায়গা হচ্ছে লন্ডনে যখন আমি পড়তে গেছি, আমি ওখানে পার্ট টাইম যে কাজ করেছি তার ভিতর একটা হচ্ছে যে আমি কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার ইংল্যান্ডে। আমি প্রতিবন্ধীদের সাথে কাজ করেছি, ন্যাপি পরিষ্কার করা থেকে শুরু করে অটিস্টিক চাইল্ড স্কুলে পড়ানো, সব কিছু আমি জানি, আমি ট্রেন্ড। তবে আপনাদের এই যে কষ্ট না, এই কষ্টগুলো আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি। তো এই জায়গাটাতে হচ্ছে যে এই ইফতেখার ভাইরা, সালমা আপারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে আপনাদের এই আয়োজনের কথা আমি বলেছেন, আমি কিন্তু প্রোগ্রামে এটা আমার ব্যস্ততা সম্পর্কে যারা জানে তারা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো মিটিং ফেলে চলে আসছি। অ্যাম্বাসেডারের সাথে মিটিং ছিল, উপদেষ্টাদের সাথে মিটিং ছিল, সব কিন্তু ফেলে দিয়ে আসছি বিকালবেলার মিটিংয়ে, আপনাদের সাথে দেখা করতে আসছি, কারণ এটা হচ্ছে আমার প্রাণের ব্যাপার। তো সেই জায়গাতে আমি খুব ফিল করতেছি, এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো দেখলাম, এই ইফতেখার ভাই যে আমাকে যে কাগজপত্রগুলো পাঠিয়েছেন, আমি এগুলো পড়েছি, খুবই ন্যায্য দাবি। রাষ্ট্র কোনটা বাস্তবায়ন করতে পারবে, অনেক ন্যায্য দাবি হওয়ার পরে অনেক দাবি মেনে নেওয়া যায় না, এটা রাষ্ট্রের একটা ব্যাপার। এই রাষ্ট্রের সাথে নাগরিকের এই দেন দরবারটা একটা চলমান ব্যাপার, চলবে, এটা কখনো সমাধান হবে না, নোক্তা দেওয়া যাবে না। আপনি বলবেন যে আমাকে 10,000 টাকা দেন আজকে, রাষ্ট্র বলবে যে বল আজকে 10,000 টাকা দিতে পারছি না, 2,000 টাকা দিব তোমাকে। আপনি এই লড়াইটা আবার চালায় যাবেন, আবার আগামী বছর আরও 2,000 টাকা বাড়বে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস লড়াই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে তারা কমিশন করছে, আপনারা দেখেছেন সংস্কার কমিশন করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি আজকের প্ল্যাটফর্ম থেকে যে আমার প্রতিবন্ধী ভাই বোনদের দুঃখ কষ্ট শুনবার একটা কমিশন করেন, এবং এই কমিশনটাকে আপনারা গণকমিশন করেন, ওপেন করে দেন। বিটিভি এই যে বক্তব্যগুলো দেখছেন না, এই বক্তব্যগুলো বিটিভিতে লাইভ যাইতে হবে, আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাই বোনের কষ্টটা কি, ওই পরিবারটার কষ্টটা কি, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। ওইটা না জানলে, ওইটা না বুঝলে দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না। এই যে দেখেন আজকে কোনো গণমাধ্যম আসে নাই, বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই, কারণ এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপান নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়, কি একটা ফাউল জিনিস। একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে। এইটাও দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইভ করতেছে, মানে
মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের? সেই জিনিস নিয়ে কত লাফালাফি, অথচ 90 লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি, কষ্ট নিয়ে কোনো মানে মাতামাতি নাই, কোনো 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 আলোচনা নাই, গণমাধ্যমের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন না, ডিজি মহোদয়ের সময় হয়নি। অ্যাটলিস্ট আজমত ভাই আইসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেজ্জুতি থেকে বাঁচাইছে, তো রাষ্ট্রের আজকে খতম হয়ে যেত। উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানই করাই দিতাম এখান থেকে। বাংলাদেশ রাষ্ট্রের একটা জায়গা, যে যাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠান চালায়, সেই মানুষগুলোই ওখানে নাই। তাহলে আমরা আজকে এখান থেকে দাবি করছি যে 1000 টাকার বদলে 850 টাকার বদলে আসন্ন বাজেটে প্রত্যেক প্রতিবন্ধী ভাইদেরকে ন্যূনতম 5000 টাকা দিতে হবে। এবং আরেকটা আইনের কথা শুনলাম যে 2টা ভাতা নেওয়া যাবে না, এরকম একটা আইন নাকি আছে, যে স্কুলের ভাতা পাইলে প্রতিবন্ধী ভাতা পাবে না, এইটা পাইলে আবার ওইটা পাবে না। এই আইন বাদ দিতে হবে। যে ক্রাইটেরিয়াতে স্পেসিফিকেশন স্যুট করবে তাকে প্রত্যেকটা ভাতা দিতে হবে। যদি ট্রান্সপোর্টের ভাতা দিতে হয় ট্রান্সপোর্টের ভাতা দিবে, স্কুলের ফি দিতে হয় স্কুলের ফি দিবে, উপবৃত্তি দিতে হয় উপবৃত্তি দিবে, বাচ্চাকে টেক কেয়ার করবার কেয়ার সার্ভিস দিতে হয় সেটা দিতে হবে। রাষ্ট্রকে সব টাকা দিতে হবে, কারণ এটা লুটপাটের রাষ্ট্র না। বছরে বছরে $16 বিলিয়ন লুট হয়ে যাবে এই রাষ্ট্র থেকে, অথচ আমার নাগরিকরা ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার জন্য 5000 টাকা পাবে না। এই রাষ্ট্রের জন্য আমরা লড়াই করি নাই, এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করি নাই, রক্ত দেই নাই। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে যে আপনাদের ফেইলিয়র কিন্তু আকাশ সমান। আমরা দয়া মায়া করে আপনাদের সমালোচনা কম করতেছি, কারণ হচ্ছে আপনাদের সমালোচনা বেশি করলে আওয়ামী লীগ আর দিল্লির লাভ বেশি হবে। তো এই জন্য আমরা রয়েছে অনেক কম সমালোচনা করতেছি। দয়া করে ভদ্র ভাষার এই দাবি দেওয়াগুলো ভদ্রভাবে মেনে নেন, ওনাদের সাথে বসেন, কথা বলেন, ওনাদের জন্য কি করতে পারবেন কি করতে পারবেন না, পারলে কয়দিনের মধ্যে পারবেন, কত মাসের মধ্যে পারবেন, এই আলোচনাটা পাবলিকলি হওয়া দরকার। তো আমরা বোধ করছি যে আমাদের এই যে লড়াইটা, যেটা সাকিব ভাই আজমত ভাই থেকে শুরু করে সবাই বলেছে, যে এই লড়াইতে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আপনাদের পাশে আছি। আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে অংশীদার, আপনাদের প্রত্যেকটা মিছিল, স্লোগানে, ব্যানারে আমি থাকবো ইনশাআল্লাহ। এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাষ্ট্রের সাথে। বাংলাদেশ রাষ্ট্রের সাথে আমাদের এই লড়াই নাগরিকত্বের লড়াই। এই লড়াই হচ্ছে আমার আত্মমর্যাদা নিয়ে, আমার সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই। এবং সর্বশেষ শেষ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করায় দেওয়ার জন্য যে বাংলাদেশ রাষ্ট্রটা কেন হয়েছিল। স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়ে দেখবেন যে আমরা কেন রিপাবলিক করেছিলাম। আমরা সেই ঘোষণাপত্রে বলেছিলাম আমাদের ফাউন্ডিং ফাদার্সরা 1971 সালে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তিতে একটা বাংলাদেশ রাষ্ট্র করব। যদি 90 লক্ষ নাগরিকের ন্যূনতম মর্যাদা না থাকে, ন্যূনতম সমতা না থাকে, তাহলে এই রাষ্ট্র সামনে আসবে কোত্থেকে, ইনসাফ আসবে কোত্থেকে, মানবিক মর্যাদা আসবে কোত্থেকে। তাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলছি, সবাইকে বলছি, যারা যারা যে ডিপার্টমেন্টে আছেন, দয়া করে ঘোষণাপত্রটা আবার পড়বেন, পড়ে যার যার মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এই লড়াইটাকে নতুন জায়গায় নিয়ে যাবেন।